নতুন দরে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইন। দাম বৃদ্ধির পরও কমেনি সংকট, গ্রাহকের মিশ্র প্রতিক্রিয়া। বাড়াই তো লাভ হলো না। এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। সিরিয়াল ধরে বয়ে রয়েছি 2 দিন। নিজের কাছে মানে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। চট্টগ্রামের খালনালা পরিষ্কারে শুরু হলো মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। বর্ষায় জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি মেয়রের। হজ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা থেকে ছাড়ছে 14টি ফ্লাইট। সৌদিতে যাচ্ছেন 5,500-এর বেশি মুসল্লি। চট্টগ্রাম থেকেও যাত্রী পরিবহন শুরু হচ্ছে আজ। এবং হরমুজ নিয়ে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি হুমকি। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে না ইরান। ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কমেনি সংকট। ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে দেখা যায় অনেক চালকই 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন তেল নামের সোনার হরিণের জন্য। দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ ভোক্তার। গতরাত 12টা থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। সে অনুযায়ী প্রতিটি পাম্পে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 115 টাকা, অকটেন 140 আর পেট্রোল 135 টাকায়। দাম বাড়ান আপনারা, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সারা রাত জাগি একটা মানুষের আপনারা এই যে কষ্ট করতেছি কি কারণে? আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই, মানে লাগলে 150 টাকা করো। দাম বাড়ছে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। ফাইনাল এক্সাম মিস দিয়ে এখানে লাইনে দাঁড়ায় রয়েছে। সে হচ্ছে গিয়ে এমন সিচুয়েশনে পড়ছে যে এক্সামও দিতে পারতেছে না, আবার লাইন ছেড়েও যেতে পারতেছে না। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে গতকাল এবং রাত 12টার পর থেকে কিন্তু এটি কার্যকর হয়েছে। আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরে যে দামটি সরকারের পক্ষ থেকে বা জ্বালানি বিভাগ থেকে যে দামটি কার্যকর করা হয়েছে সেটি কিন্তু বিভিন্ন পাম্পে আমরা দেখতে পেয়েছি যে সেই দামেই কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা যদি একটু বলি, ডিজেলের দাম কিন্তু 15 টাকা বাড়িয়ে 115 টাকা করা হয়েছে। এর পাশাপাশি অকটেন 20 টাকা বাড়িয়ে 140, 19 টাকা বাড়িয়ে পেট্রোল 135 এবং 18 টাকা কেরোসিন। আসলে এই যে দাম বাড়ানো হলো, দাম বাড়ানোর পরে কিন্তু সকলেই ভাবছেন যে সরবরাহ এবং সাপ্লাই স্বাভাবিক হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এই যে বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে বেশ কিছু পাম্প কিন্তু এখনও বন্ধ পেয়েছি এবং সাপ্লাই কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। যদিও পাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে পূর্বের মতোই কিন্তু তারা তেল দিয়ে যাচ্ছেন, যদিও এই যে দাম বাড়ার যে প্রভাবটা সেটি পড়তে আরও 1 থেকে 2 দিন সময় লাগবে এরকম কিন্তু বলছে। আসলে এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এতে করেও কিন্তু আসলে প্রভাব পড়বে শুধুমাত্র এই যে পাম্প কেন্দ্রিক এলাকাতে তা কিন্তু না, এটি প্রভাব পড়বে সব সেক্টরে। যদি আমরা বলি পরিবহন খাত থেকে শুরু করে ট্রাক এবং অন্যান্য যানবাহনের ভাড়া কিন্তু বাড়ার যে প্রবণতা সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে রাজধানী দেখতে পেয়েছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কিন্তু বাড়তে পারে এরকম আশঙ্কা এখানকার চালকরা করছেন। এর পাশাপাশি এই যে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা সেটিও কিন্তু কঠিন হতে পারে। এর পাশাপাশি কৃষিখাতেও কিন্তু উৎপাদন ব্যয় বাড়বে, যা খাদ্যের দামে বা মূল্যস্ফীতিতে কিন্তু নতুন করে একটি চাপ তৈরি করতে পারে, কিন্তু এরকম একটা আশঙ্কা আছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এখানকার এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা লাইনে কিন্তু এখনও পর্যন্ত এখানকার মানুষ দাঁড়িয়ে আছেন। তারা চায় মুক্তি, তারা চায় স্বস্তি, তারা চায় স্বাভাবিকভাবেই পূর্বের মতো করে পাম্প থেকে তেল নেবেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেল সরবরাহের সর্বশেষ খবর। আরও খবর জানতে রাজধানীর বাইরে আমাদের আরেক সহকর্মী আছে খুলনায়, যাচ্ছি তার কাছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও খুলনার পাম্পগুলোতে গ্রাহকদের যে দীর্ঘ লাইন, সেই লাইনের বা ভোগান্তির কিন্তু চিত্র একটুও বদলায়নি। সকাল থেকে আমরা দেখছি খুলনা নগরীর বিভিন্ন পাম্পে এখন যে লাইন আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ সারি, সেই একই রকম সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল 9:30 থেকে খুলনা মহানগরীর আমি যে পাম্পটিতে রয়েছি সেখানে আসলে এই তেল দেওয়া শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি অনেকে সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু এখনও আসলে অনেকেই তেল সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে খুলনা মহানগরীর
এই পাম্পগুলো বাদে কিন্তু এই পাম্পটি বাদেও কিন্তু আরও বেশ কিছু পাম্পে আমরা আসলে খোঁজ নিয়েছি, সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে কোনো পাম্পে তেল রয়েছে, তেল সরবরাহ চলছে, কোনো পাম্পে আসলে তেল সরবরাহ শুরু হয়নি, অর্থাৎ ডিপো থেকে এখনও তেল না আসায় তারা কিন্তু তেল সরবরাহ শুরু করতে পারেনি। অন্যদিকে দাম বৃদ্ধির বিষয় নিয়ে আমরা আসলে এখানকার যারা গ্রাহক রয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক এবং যানবাহন চালকদের সাথে কথা বলছি, তারা অনেকেই কিন্তু দাম বৃদ্ধির বিষয়টা নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পাশাপাশি তারা আসলে যদি বলতে চাচ্ছেন দাম বৃদ্ধির পরে তারা আসলে প্রত্যাশা করেছিলেন যে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে কিছুটা কমবে, কিন্তু দাম বৃদ্ধির পরও অর্থাৎ লিটার প্রতি কোনো ক্ষেত্রে 15 থেকে 20 টাকা পর্যন্ত যে দাম বৃদ্ধি হয়েছে, এই দাম বৃদ্ধি হওয়ার পরেও আসলে এই ভোগান্তি যে কমেনি সেটা নিয়ে কিন্তু আসলে তারা আসলে নানা রকম প্রস্তুতি নিয়েছেন এবং নানা রকম ক্ষোভ করেছেন এবং বলছেন যে এই বিষয়টি আসলে দ্রুত সমাধান না করা গেলে তাদের আসলে যে কর্ম ঘন্টা সেটি কিন্তু আসলে দিনের পর দিন নষ্ট হচ্ছে। অর্থাৎ লম্বা লাইনে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু আসলে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে এখনো রয়ে গিয়েছে এবং এরা যারা আসলে রয়েছেন এখানে তারা কিন্তু তাদের দীর্ঘ একটি কর্মঘণ্টা নষ্ট করে এখানে আসলে সময় পার করছেন তেলের জন্য। তো তারা আসলে বলছেন দ্রুত যেন সরকার দাম বৃদ্ধির পরে এই ভোগান্তির বিষয়টি যেন সমাধান করতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জ্বালানি পাম্পের তেল সরবরাহ নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং রাজধানীর বিজয় সরণিতে। ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে তিতাসের 31 নম্বর কূপে গ্যাস অনুসন্ধানের জন্য খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রো বাংলার পরিচালক AK মিজানুর রহমান। BGFCL কর্তৃপক্ষ জানিয়েছে, কূপটি খনন করার পর কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া গেলে দৈনিক অন্তত 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। আগামী নভেম্বরে কাজ শেষ হবে বলে আশ্বাস সংশ্লিষ্টদের। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু। চিকিৎসকেরা বলছেন হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। এই পরিস্থিতির মধ্যে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 22,000, আর হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 213 শিশুর। রাজধানীর DNCC হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। প্রকোপ ঠেকাতে 5 এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় এবং 12 এপ্রিল ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। এই মুহূর্তে রাজধানীর DNCC হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন। বিস্তারিত জানবো তার কাছে। মনির, হামের প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে গত একদিন অর্থাৎ গত 24 ঘন্টায় 111 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 81 জন রোগী। এ নিয়ে এই হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে বর্তমানে 427 জন রোগী ভর্তি আছে এবং গত কয়েকদিনের যেই পরিসংখ্যান এই হাসপাতালে আমরা দেখছি যে ধীরে ধীরে যে সুস্থ হওয়ার সংখ্যা, সেই সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে এবং একই সাথে ভর্তি যেই রোগী সেটিও কিন্তু বাড়ছে। এখানকার যেই কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা জানাচ্ছেন, তারা বলছেন যে এই হাসপাতালে, বিশেষ করে DNCCর এই হাসপাতালে ঢাকার বাইরে থেকে অন্যান্য জেলার যে রোগী, সেই রোগীরা বেশি আসছে। বিশেষ করে আশেপাশের জেলা শরীয়তপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ এই হাসপাতালগুলো থেকে। এখানে ভর্তি যা আছে প্রায় 50% বেশি রোগী ঢাকার বাইরের এবং অধিকাংশই 2 বছরের কম বয়সী শিশু এবং চিকিৎসকরা বলছেন এই বয়সের শিশুদের বিষয়ে এখন বিশেষ সতর্ক অবস্থায় থাকার কথা। এবং একটু জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে সারা দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের এবং চিকিৎসকরাও বলছেন 6 মাস থেকে 59 মাসের সব বয়সী সব শিশুদেরকে টিকার আওতায় আনতে এবং টিকার আওতায় আনা সম্ভব হলে যে হামের প্রাদুর্ভাব সেটি কমে আসবে বলে আশা প্রকাশ করছেন তারা। তো এই ছিল রাজধানী DNCC ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী DNCC হাসপাতালে। সময় সংবাদে আরও থাকছে। পুনর্বহালের দাবিতে মতিঝিলের শরিয়াহ ভিত্তিক 6 ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, 15 দিনের আলটিমেটাম। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। হজ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। দিনব্যাপী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন 5,756 জন হজ যাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছে তার কাছে।
হজযাত্রার দ্বিতীয় দিন আজকে মোট 14টি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত 5টি ফ্লাইট ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে গেছে এবং বাকি যেসব ফ্লাইট রয়েছে সেগুলো ক্রমান্বয়ে বিকেল এবং সন্ধ্যা রাতে সেগুলো ছেড়ে যাবে। এবং এখন আমরা আছি আশকোনা হজ ক্যাম্পে। এখানে ফ্লাইটের যেসব আনুষ্ঠানিকতা সেগুলো সম্পূর্ণ হচ্ছে। যারা আজকে যাচ্ছেন কেউ কেউ একদিন আগেই চলে এসেছেন এবং তাদের যেসব আনুষ্ঠানিকতা এখানে তারা সেরে নিচ্ছেন, পরবর্তীতে আসলে তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এখানকার যারা হজযাত্রী রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। কেউ কেউ এখানকার যেসব ব্যবস্থাপনা রয়েছে সেগুলোতে সন্তোষ প্রকাশ করলেও বেশিরভাগ যাত্রীদের মধ্যে কিন্তু এই হজ ক্যাম্পের যে খাবার রয়েছে সেটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। বিশেষ করে এখানে যে হজ প্যাকেজে যে নির্ধারিত খাবারের মেনু দেওয়ার কথা ছিল সেগুলো দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি এখানে এখন পর্যন্ত মশার উপদ্রব নিয়ে তারা কথা বলেছেন। হাজিরা যেটি বলছেন, যখন এহরাম তারা গায়ে বাঁধেন আসলে তার পরবর্তী সময় কোনো প্রাণী তারা আসলে মারতে পারেন না, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে মশার যন্ত্রণা ভোগ করার কথা তারা বলছেন। মশা এবং খাবার নিয়ে হজযাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তুষ্টির কথা আমরা শুনেছি। তো এছাড়া সামগ্রিকভাবে হজযাত্রা চলছে। এ ছিল আমার কাছে দ্বিতীয় দিনের হজযাত্রার সর্বশেষ খবর। হজযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল, যাচ্ছি তার কাছে। ওকে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীর্ঘ 2 দশক পরে কিন্তু বগুড়ায় আসার পাশাপাশি তার নিজ যে পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে সেখানেও তিনি যাবেন এবং দীর্ঘ 2 দশকের অপেক্ষা শেষে বগুড়া পৌরসভা 150 বছরের পুরনো এই পৌরসভাকে কিন্তু আসলে এবারে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বগুড়ায় কিন্তু 8টি উন্নয়নমূলক যে প্রকল্প আছে সেটি কিন্তু উদ্বোধন করবেন তিনি, অর্থাৎ ভালোবাসার ফুলঝুরি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় আসছেন আগামীকাল 20 এপ্রিল এবং বগুড়ার গাবতলীর বাগবাড়ি তার নিজ যে পৈতৃক ভিটা রয়েছে সেখানে হাজারো পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে যে চৌকিদহ খাল রয়েছে যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও খনন করেছিলেন সেটি কিন্তু পুনর্খননের কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি তার বাবার যে পৈতৃক ভিটা রয়েছে বাগবাড়িতে সেখানে তিনি যাবেন এবং সেখানে কিন্তু সাধারণ মানুষদের সাথে নিজ গ্রামের নিজ মানুষদের সঙ্গে কিন্তু তিনি আসলে আলাপচারিতা করবেন। এরপরে কিন্তু আসলে আবারও বগুড়া শহরে ফিরে এসে এই শহরের আলতাপুরনেসা যে খেলার মাঠ রয়েছে সেই আলতাপুরনেসা খেলার মাঠ যে ঐতিহাসিক মাঠটিতে তিনি আসলে জনসভায় অংশ নেবেন জেলা বিএনপির আয়োজনে এবং এই মাঠটিতে গত 29 জানুয়ারি কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লাখ লাখ মানুষের উদ্দেশ্যে বগুড়ার মানুষের দীর্ঘ 2 দশকের যে উন্নয়ন বঞ্চনা সেই উন্নয়ন বঞ্চনা থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কিন্তু আসলে এই বগুড়ার মানুষের উন্নয়ন বঞ্চনা ঘুচিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, অর্থাৎ যেই প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করতেই কিন্তু আসলে সহজ করে বলতে গেলে আগামীকালকে কিন্তু প্রধানমন্ত্রী তার নিজ জেলায় আসছেন এবং এর পাশে আদালতে কিন্তু ইবেল্ট কার্যক্রমেরও তিনি উদ্বোধন করবেন। তো বগুড়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আগমন এই ঘিরে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। চট্টগ্রামে খাল নালা সংস্কার ও পরিষ্কার সহ মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর জামাল খান এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। এ সময় নগর সরকার ছাড়া পরিকল্পিত উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। আসন্ন বর্ষা মৌসুমের আগে জনদুর্ভোগ কমানো ও জলাবদ্ধতা নিরসনে 57টি খাল খননের পাশাপাশি সংস্কার করা হবে 21টি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এই নালা এবং খাল পরিষ্কার করার মাধ্যমে জলাবদ্ধতা আমরা প্রায় 50 থেকে 60% আমরা চট্টগ্রাম শহরে কমিয়ে দিতে পেরেছি ইনশাল্লাহ। এবারও আমরা আশা করি যে আমাদের অন্য যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে তাদের সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের যে প্রাইমারি ড্রেনেজ সিস্টেম 1600 কিলোমিটার নালা এবং আমাদের যে খালগুলো আছে সেই খালগুলো ক্লিনিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের জলাবদ্ধতা আমরা একটা মোটামুটিভাবে 70 থেকে 80% ইনশাল্লাহ আমরা কমিয়ে দিতে পারবো বলে আমরা আশা করছি। যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত।
চলতি বছরের 2 মাসে রফতানি কমেছে প্রায় 8.5%। মার্কিন শুল্ক ভারে চীন, ভারতের রফতানি নুয়ে পড়লেও ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধির রফতানিকারকদের ভাবনায় যোগ করেছে নতুন উদ্বেগ। তাদের দাবি, অভ্যন্তরীণ জটিলতায় মার্কিন ক্রয়াদেশ টানতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কঠিন করে তুলেছে ঘুরে দাঁড়ানোর পথ। এ অবস্থায় নীতি কৌশল নিয়ে রফতানি খাতের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। দেশে অনির্বাচিত সরকার আর বিশ্ববাজারে ছড়ি ঘোরানো মার্কিন কূটনীতিতে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার হিস্সা। অটেকজাত তথ্য বলছে, চলতি বছরের প্রথম 2 মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে $137 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 8.5% কম। এ সময়ে ট্রাম্পের আগ্রাসী শুল্ক চীন ভারতের রপ্তানি উল্লেখযোগ্য কমালেও ভিয়েতনামের প্রায় 3 আর ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি হয়েছে 4% হারে। এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য তাদের সরকার যোগ উপযোগী তারা পদক্ষেপ নিচ্ছে। আমাদের দেশে যে প্রবণতা, আমরা অনুকরণশীল, আমরা আমাদের আইনের পরিবর্তনগুলি করছি না। আমরা জ্বালানি সংকট আর ঈদের ছুটি সহ গেল 2 মাসে বেশি ছুটি থাকায় ব্যাহত হয়েছে উৎপাদন। শুল্ক চাপে ক্রেতাদের ব্যয় সংকোচন নীতি আর বন্দরে অবরোধ সহ নানা জটিলতায় বাধার মুখে পড়েছে শিপমেন্ট। এমন নানা কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের হিস্সা কমছে বলে মনে করেন উদ্যোক্তারা। আর এই নেতিবাচক পথ থেকে ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য ঘিরে বিশ্ববাজারের অস্থিতিশীলতা। সোর্সিংটা যেন এককেন্দ্রিক না হয়, এটাকে ডাইভার্স করতে হবে ফিউচারে। আর আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার, এই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। তো বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেটা এক কথায় যে আমরা আনসার্টেনিটিতে আছি, অনিশ্চয়তায় আছি। সরবরাহ বাধাগ্রস্ত হওয়া বৈশ্বিক পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পে অভ্যন্তরীণ সহযোগিতা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা প্যাকেজ তৈরি করে, যেখানে হচ্ছে সফট লোন দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে রিশিডিউলিংয়ের সুযোগ দেওয়া, এবং এর পাশাপাশি এই স্বল্প সুদে আসলে ঋণের ব্যবস্থা করা, এই বিশেষ করে আপৎকালীন সময়ের জন্য। অটেকজাত তথ্য, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে $1170 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 13.5% কম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চাকরিতে পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম দিয়েছে শরিয়া ভিত্তিক 6 ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর মতিঝিলের দিলকুশায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি, 5 আগস্টের পর প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ জানিয়ে তারা ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা সহ স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে নিশ্চিত ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সুশাসনের কথা জানান কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে ইসলামী ব্যাংক ছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন গ্লোবাল ও আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। ঢাকা গাজীপুর রুটের স্বপ্ন দেখানো BRT প্রকল্প এখন ভোগান্তির আরেক নাম। 13 বছরে 6 বার মেয়াদ বাড়ানো প্রকল্পের ব্যয় দ্বিগুণ হয়ে পার করেছে 4,000 কোটি টাকা। খরচ বাড়লেও সংকীর্ণ এই লেনে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। প্রকল্প পরিকল্পনায় গোড়ায় গলদ ছিল বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর M শামসুল হক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের প্রতিবেদন। ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গাজীপুর যেতে সরকারি BRT প্রকল্প এখন যেন গলার কাটা। কথা ছিল 20.5 কিলোমিটার দীর্ঘ সড়কে চলবে BRTর বিশেষায়িত বাস। এজন্য করিডোরে 25টি স্টেশন ও 7টি ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ। কিন্তু নকশা বদল আর সড়ক দুর্ঘটনায় প্রকল্পের সময় 6 বার বাড়ানোর পরও আলোর মুখ দেখেনি। 2024 সালে অনেকটা তড়িঘড়ি করে ফ্লাইওভার সহ বড় অংশে যান চলাচলের জন্য খুলে দেয় অন্তর্বর্তী সরকার। তবে প্রকল্প এলাকা জুড়ে ভোগান্তির ছাপ। যত্রতত্র ময়লা আবর্জনা, বসানো হয়নি লিফট, সিঁড়ির পথ আটকে বসতি করেছে ভবঘুরেরা। সংকীর্ণ লেনে এলোমেলো গাড়ি চলাচলে বাড়ছে ঝুঁকি। বাজার স্টেশনটা, সেখানে দেখা গেছে নেশা করে আসতে না, অবশ্য সিঁড়িও নাই, লিফটও নাই। মাঝখানে রাস্তাতে 2 পাশ থেকে গাড়ি আসে। সরকার আসে, সরকার যায়, কিন্তু গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই BRT প্রকল্পের কোনো পরিবর্তন চোখে পড়ে না।
এক যুগ পেরিয়েও চালু হয়নি বিশেষ কোনো বাস লেন। সময় বেড়েছে, বদলেছে পরিকল্পনা, আবার খরচের মাত্রাও বেড়েছে কয়েক গুণ, অথচ স্বস্তির কোনো দেখাই মেলেনি এখানকার সাধারণ মানুষের। কখনো ঠিকাদারকে দোষারোপ, কখনো সরকারের কাঁধে দায় চাপিয়ে প্রকল্প পরিচালক জানালেন প্রকল্পের মেয়াদই আসলে নেই। প্রথম হলো গিয়ে ধরেন প্রকল্পের মেয়াদটাই নাই, এই মেয়াদটা আগে বাড়তে হবে। ঠিকাদারের সাথে বিভিন্ন অনুমোদনের বিষয় আছে, এগুলা তখন উপস্থাপন করা হবে। যতক্ষণ না পর্যন্ত অনুমোদন হচ্ছে এগুলো উপস্থাপন করা যাচ্ছে না। এই প্রকল্পের গোড়ায় গলদ দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। প্রজেক্টটা নেওয়ার জন্য দ্রুত গতিতে ফিজিবিলিটি করে হ্যান্ডশেকটা করিয়ে দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য। সো কোনো প্রজেক্ট যদি পরিকল্পনায় ত্রুটি থাকে, বাস্তবায়নে সময়ক্ষেপণ হয়, এখানে তাই হয়েছে। পুরো প্রকল্প শেষ হওয়ার আগে এক লেন খুলে দেয় সাময়িক সুবিধা হলেও তা অনিরাপদ বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে বিশেষায়িত বাসের জন্য আলাদা লেনের এই প্রকল্প কখনো জনবান্ধব হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যে কোনো মুহূর্তে আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার গালিবাফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের ওপর তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরান ব্ল্যাকমেইল করার জন্য প্রণালী বন্ধ রাখছে অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন যে খুব শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে এবার ট্রাম্পের এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এই অবস্থায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরান দ্বিতীয় দফার বৈঠকে বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়ার কারণে কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবস্থান নেওয়া যে কোনো ধরনের জাহাজের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান চালাকি করছে এবং প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আলোচনা ব্যর্থ হলে যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। Wanted to close up the strait again, as they've been doing for years, and they can't blackmail us. এর মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। এর মধ্যে অন্তত দুটি জাহাজে গুলির ঘটনা এবং একটি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ সামনে এসেছে। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে তেহরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। টাইব্রেকারে 4-3 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের হৃদয় ভেঙে কোপা দেল রে শিরোপা জয় করেছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার ম্যাচের প্রথম মিনিটে অ্যাটলেটিকোকে চমকে দেয় রিয়াল সোসিয়েদাদ। গনসালো গেদেসের ক্রসে হেডের দুর্দান্ত গোলে ঝড় তোলেন আন্দের বারেনেক্সে। অ্যাটলেটিকো গোলরক্ষক চেষ্টা করেও প্রতিহত করতে পারেননি। 19 মিনিটে সমতা ফেরান আদেমোলো লুকমান। প্রথমার্ধের শেষ দিকে আবারও লিড নেয় সোসিয়েদাদ। অ্যাটলেটিকো গোলরক্ষক মুসো গেদেসের ঘাড়ে আঘাত করায় পেনাল্টি পায় সোসিয়েদাদ। সুযোগ পেয়ে তা লুফে নিয়ে গোল করেন অধিনায়ক ওয়ারিসাবাল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে একাধিক সুযোগ পেলেও কাজে আসেনি অ্যাটলেটিকোর। অবশেষে 83 মিনিটে গোল করে তাদের ম্যাচে ফেরান হুলিয়ান আলভারেজ। 2-2 গোলে নির্ধারিত সময় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই 4-3 গোলের জয়ে শিরোপার উল্লাসে মাতে রিয়াল সোসিয়েদাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
নতুন দরে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। দাম বৃদ্ধির পরও কমেনি সংকট, বদলায়নি ফিলিং স্টেশনের চিত্র। দ্রুত ভোগান্তির অবসান চান গ্রাহক। ভালোই তো লাভ হলো না, এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। সিরিয়াল ধরে বয়ে রয়েছি 2 দিন। নিজের কাছে মানে অসহায় লাগতেছে, 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। এবং হজ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা থেকে ছাড়ছে 14টি ফ্লাইট। সৌদিতে যাচ্ছেন 5,500-এর বেশি মুসল্লি। চট্টগ্রাম থেকেও যাত্রী পরিবহন শুরু হচ্ছে আজ। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।